ইরানকে ধ্বংস করার এজেন্ডাটা যত না আমেরিকার এজেন্ডা, তার চেয়ে বড় এজেন্ডা হচ্ছে এটা ইসরায়েলের। সেজন্য ট্রাম্প ইসরায়েলের এজেন্ডাটা বাস্তবায়ন করছেন। খামেনির মৃতদেহের ছবি ১ম এ নেতানিয়াহুর কাছে গেছে। তারপরে নেতানিয়াহু সেটা ট্রাম্পকে দেখিয়েছেন। তারপরেই ট্রাম্প ঘোষণা করলেন যে খামেনেই মারা গেছেন। তার মানে যে যারা এই খামেনির মৃতদেহ উদ্ধার করেছে ধ্বংসাবশেষ থেকে, তাদের মধ্যেই ইসরায়েলের এজেন্ট ছিল। গাজাকে একদম গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে ফেলার পরও কিন্তু হামাস আত্মসমর্পণ করে নাই। এখনো কিন্তু হামাস বিভিন্ন জায়গায় রয়ে গেছে এবং ইসরায়েলি বাহিনী সেখান থেকে সরে গেলেই তারা আবার বেরিয়ে আসছে। সো ইরানকে মানে কাবু করতে হলে আমেরিকাকে সেখানে সৈন্য পাঠাতে হবে। ভারত যেটা করছে যে তারা ওই ইসরায়েলকে এখন একটা তাদের কৌশলগত মিত্র হিসেবে গণ্য করছে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকার যে সামরিক উপস্থিতি আছে, তাদের যেসব ঘাঁটি আছে, সেখান থেকে আমেরিকানদেরকে বিতাড়িত করা হচ্ছে ইরানের একটা লক্ষ্য। সেজন্যই তারা এইসব দেশে হামলা চালিয়ে যাচ্ছে। আমেরিকার একটা সাফল্য, আমেরিকা তো এটা একটা সাফল্য হিসেবে দেখছে যে তারা ইরানের শীর্ষ নেতৃত্ব মানে সবাইকে এক এক ধাক্কায় মেরে ফেলে দিয়েছে। যে ইরানের যে একজন বিখ্যাত সামরিক নেতা কাসেম সুলাইমানি, সেই সুলাইমানিকে ট্রাম্পের নির্দেশে বাগদাদে হত্যা করা হয়। যেটা আর কি ইরানের জন্য ছিল একটা বিশাল মানসিক এবং সামরিক বিপর্যয় বলতে পারেন। জ্বলছে মধ্যপ্রাচ্য, উদ্বিগ্ন সারা বিশ্ব। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় ওই দেশের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ কতদিন চলবে এবং যুদ্ধের প্রভাব প্রতিক্রিয়া কত দূর যাবে, কতটা ছড়িয়ে পড়বে, এসব নিয়ে আমরা কথা বলবো বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত। ধন্যবাদ, আপনাকে স্বাগত। আপনার সঙ্গে অবশ্যই আমরা বসেছিলাম, তারপরও অনেক উদ্বেগজনক ঘটনা ঘটে চলেছে। ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বলেছেন চিরকাল তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। তাহলে চিরকাল যুদ্ধ চালিয়ে গেলে কী হবে, কোথায় থামবে? হ্যাঁ, ট্রাম্প বলেছেন যে এটা ফরএভার ওয়ার হতে পারে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই চিরকাল ধরে চলা যুদ্ধের বিরুদ্ধেই কিন্তু তিনি ক্যাম্পেইন করতেন আগে। যখন তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন, তখনও তিনি সেই আমেরিকার অন্যান্য যুদ্ধের খুব সমালোচনা করেছেন, বিশেষ করে ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধ, কারণ সেগুলো অনন্তকাল ধরে চলছিল এবং তিনি বলেছিলেন যে তিনি এই ধরনের অনন্তকাল ধরে চলা যুদ্ধ থেকে আমেরিকাকে বের করে নিয়ে আসবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি হাঁটি পা করে সেরকম একটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেটা নিয়ে বড়াই করছেন যে তিনি এটা করতে পারেন। এটা কারণ হচ্ছে তার বিরুদ্ধে একটা সমালোচনা যে তিনি কোনো ঘটনা কোনো কিছুতে বেশিক্ষণ মন দিতে পারেন না। তিনি বোর্ড হয়ে যান, তিনি বিরক্ত হয়ে যান, তিনি মানে অস্থিরতা কাজ করে তার ভিতরে। অন্যমনস্ক। তো কালকে তাকে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি বেশ বিরক্তই হয়েছিলেন। তিনি বলছেন না, তিনি কখনো বোর্ড হন না, এটা কোনো বোর্ড হওয়ার বিষয় না এবং এটা তিনি মানে তিনি যতদিন মানে দরকার ততদিন এই যুদ্ধ চালিয়ে যাবেন। সো এখন দেখা যাক, আমেরিকা বলছে তারা এখন এই চাপের মধ্যে আছে যে দ্রুত একটা ইরানের সরকারের পতন হয়ে যাবে, দ্রুত তারা আত্মসমর্পণ করবে। এই ঘটনা তো ঘটলো না এবং এই ঘটনা ঘটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সো তাকে এখন ওইটা বলতেই হবে যে আমি কেয়ার করি না, আমি এই যুদ্ধ চালিয়ে যাব। এবং মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি যেটা বললেন যে আমেরিকার থেকে সবচেয়ে বড় আঘাত এখনো আসেনি। ইরানের উপর তাদের সবচেয়ে বড় আঘাত এখনো আসেনি, তারা দেয়নি, সেটা তারা দিতে প্রস্তুতি নিচ্ছে। কাজেই যুদ্ধটা আরো চলবে এবং আমেরিকা এবং ইসরায়েল দুজনেই তাদের মানে নিজেদের মধ্যে নিশানা গুনা লক্ষ্যবস্তুগুলো ভাগ করে নিয়েছে বলে আমার মনে হচ্ছে এবং তারা এই নিজেদের মানে বাছাই করা লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে যাবে। এখন কালকে প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী বা যুদ্ধমন্ত্রী যে নামে তিনি পছন্দ করেন, পিটার হেগসেট, উনারা যে কথাটা বললেন সেটার থেকে আমরা বুঝলাম একটা জিনিস, যে উনারা প্রথমে যেই সরকার পতনের আহ্বান দিয়েছিলেন, ইরানের জনগণকে অভ্যুত্থান ঘটিয়ে সরকার দখলের যে আহ্বান তারা জানিয়েছিলেন, সেটা যে সফল হবে না সেটা তারা বুঝে গেছেন
এবং মানে সহসা সফল হবে না, সেটা তারা বুঝে গেছেন। সেইজন্য তারা দ্রুত ওই লক্ষ্য থেকে সরে এসে বলছেন যে, "না, না, 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 রেজিম চেঞ্জ আমাদের লক্ষ্য কখনোই ছিল না।" যদিও ডোনাল্ড ট্রাম্প ১ম দিন রেজিম চেঞ্জ এর কথাই বলেছিলেন। এখন তারা বলছেন যে ইরানের সামরিক শক্তি ধ্বংস করাই তাদের লক্ষ্য। অর্থাৎ ইরানের যেই ক্ষেপণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্রের যে ভান্ডার আছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন করার যেই শিল্প আছে, সেগুলো তারা ধ্বংস করবে এবং ইরানের নৌবহর তারা ধ্বংস করবে এবং ইরানের আর বাকি যা পারমাণবিক আম প্রযুক্তি আছে সব ধ্বংস করবে। অর্থাৎ ইরান যাতে আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে না পারে। কারো চোখে চোখ রেখে কথা না বলতে পারে। সেই ব্যবস্থা করার জন্যই আমেরিকা এখন তার এই সামরিক অভিযান চালাবে। কাজেই সেটা করতে গেলে আমেরিকাকে অনেকদিন ধরে বোমাবর্ষণ চালিয়ে যেতে হবে। সেজন্যই তারা বলছেন যে আমরা যতদিন প্রয়োজন ততদিন সেই যুদ্ধ চালিয়ে যাব। যুক্তরাষ্ট্র এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে তার নাগরিকদের সরে আসতে বলেছেন। আ সেখানে সেখানে তাদের কূটনীতিকদের তো চলে আসতে বলেছেনই, অন্যান্য বিভিন্ন পেশার যে মানুষ আছেন এবং সামরিক ঘাঁটিগুলোতে যে আ ন মার্কিন নাগরিকরা কাজ করছেন, তাদেরও চলে আসতে বলছেন। তাহলে আ মানে আ যুক্তরাষ্ট্রকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে? হ্যাঁ, ইরান এইটাই চাইছে। ইরান চাইছে যে এই বিশেষ করে এই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকার যে সামরিক উপস্থিতি আছে, তাদের যেসব ঘাঁটি আছে, সেখান থেকে আমেরিকানদেরকে বিতাড়িত করা হচ্ছে ইরানের একটা লক্ষ্য। সেজন্যই তারা এইসব দেশে হামলা চালিয়ে যাচ্ছে। এখন আমেরিকা বুঝতে পারছে যে ওইসব জায়গায় তারা ডিফেন্ড করতে পারবে না। তারা ওটা কোনো প্রতিরক্ষা দিতে পারছে না। এমনকি এই দেশগুলো মানে নিজেদের নিরাপত্তায় বিপন্ন হয়ে যাচ্ছে। দেশগুলোর অর্থনীতি এখন একটা বিরাট বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কাজেই আমেরিকানরা এখন মনে করছে যে এই ইরানের আক্রমণগুলো আরো তীব্র হবে এবং তারা হয়তো শুধু সামরিক না, যেখানে আমেরিকান কোনো স্বার্থ আছে বা আমেরিকান লোকজন আছে, সে সামরিক হোক, বেসামরিক হোক, যাই হোক, এদেরকে লক্ষ্যবস্তু করবে তারা। দেখেন আপনার বাহরাইন এবং দুবাইয়ে তারা বিভিন্ন হোটেল এবং আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকে ড্রোন হামলা চালিয়েছে। এবং এটার একটা কারণ হচ্ছে যে ঐসব আবাসিক অ্যাপার্টমেন্ট এবং হোটেলে আমেরিকান সৈন্য এবং আমেরিকান লোকজন গিয়ে উঠেছিল। এটা ছিল ইরানের কাছে তথ্য। এবং সেই কারণেই ওইসব জায়গায় তারা হামলা চালিয়েছে। তারা আমেরিকানদের ওখান থেকে বিতাড়িত করতে চায়। এবং আমেরিকানরা বুঝতে পারছে যে ওখানে এই মুহূর্তে তাদের নিজেদেরকে ডিফেন্ড করা খুবই ডিফিকাল্ট। সেজন্য তারা ওখান থেকে নিজেদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং শুধু উপসাগর না, আপনার দেখুন মিশর থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে, ইয়েমেন থেকে আ সব জায়গা থেকে এই পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কারণ আক্রমণ যখন যেকোনো সময় মানে যেকোনো জায়গা থেকে হতে পারে। সেজন্য তারা একটু আতঙ্কের মধ্যে আছে এবং সেজন্য নিজেদের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে তাদেরকে চলে যেতে বলছে। কিন্তু অনেক নাগরিক যেতে পারবে না। কারণ তারা তো আটকে পড়ে আছে। বিশেষ করে যারা ওই পারস্য উপসাগরীয় অঞ্চলে আছে, দোহা, আপনার কাতার, আবুধাবি, দুবাই, আ বাহরাইন এসব জায়গায় আছে। তাদেরকে আমেরিকানরা নৌবহর নিয়ে তুলে নিয়ে না আসলে তারা যেতে পারবে না। কারণ কমার্শিয়াল ফ্লাইট তো বন্ধ, এয়ারপোর্ট বন্ধ। কিভাবে যাবে তারা? কাজেই এটা একটা বিরাট মানে কি বলবো? একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে আমেরিকানরা। একটা আমি বিপর্যয় এই ঝামেলা ধারণা করতে পারিনি যে এরকম বিপদে তারা পড়বে। আল জাজিরা বলেছে যে ৪-৫ সপ্তাহ এই যুদ্ধ চলতে পারে। তা যুদ্ধে যে বিপুল অর্থ যুক্তরাষ্ট্রকে ব্যয় করতে হচ্ছে, আ অনেকে মারা যাচ্ছে, অনেক সেনা মারা গেছেন, আরও মারা যাবেন, আ এবং অস্ত্র ক্ষতিগ্রস্ত হবে, অস্ত্র ধ্বংস হবে। তো এই প্রেক্ষাপটে, এই অবস্থায় মার্কিন নাগরিকদের কি প্রতিক্রিয়া হতে পারে? মার্কিন জনপ্রতিনিধিদের কি প্রতিক্রিয়া হতে পারে? বিশেষ করে কংগ্রেস এবং সিনেটের যারা প্রতিনিধি। হ্যাঁ, এখন আমরা অলরেডি জানি যে আমেরিকার জনগণ এই যুদ্ধকে সমর্থন করে না। এটা যুদ্ধ শুরু হওয়ার আগে যে জনমত জরিপ ছিল সেখানে দেখা গেছিল যে মাত্র ২১% এই যুদ্ধকে সমর্থন করে। তারপরে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরে আরেকটা জরিপ করা হয়েছে। কারণ জরিপ তারা নিয়মিত করতে থাকে। সেই জরিপেও দেখা গেছে যে এই যুদ্ধের প্রতি সমর্থন খুবই কম। অর্থাৎ আমেরিকার একটা সাফল্য, আমেরিকা তো এটা একটা সাফল্য হিসেবে দেখছে যে তারা ইরানের শীর্ষ নেতৃত্ব মানে সবাইকে এক এক ধাক্কায় মেরে ফেলে দিয়েছে। আম কিন্তু ওইটার পরেও দেখা যাচ্ছে যে আমেরিকান নাগরিকরা অধিকাংশ, আমার মনে হয় ৬০% এই যুদ্ধের পুরো মানে সরাসরি বিরোধিতা করছে।
কাজেই জনমতটা এই কংগ্রেসে যারা আছে, যারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটে যেসব প্রতিনিধি আছে, তাদের উপর একটা চাপ সৃষ্টি করবে। কারণ তারা জনমতের বিরুদ্ধে যেতে চায় না সাধারণত। ট্রাম্প বলছে যে সে কেয়ার করে না। সে জানে, সে বলেছে যে আমি দেখেছি জরিপ, আমি দেখেছি রেটিং এ কি বলছে, কিন্তু আমাকে এই যুদ্ধটা চালিয়ে যেতেই হবে। অর্থাৎ তিনি মানে কোনো কিছুর কাছে দায়বদ্ধ। এই ইরানকে ধ্বংস করার নীতির প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে তার, এবং এখান থেকে তিনি সরতে পারছেন না। এটাকে দায়বদ্ধতা বলবো না গোয়ার্তুমি বলবো? দায়বদ্ধতা বলবো না গোয়ার্তুমি বলবো? ওয়েল, দায়বদ্ধতা গোয়ার্তুমি মানে কি? সে তো ২০১৬ সালে যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনই তিনি ইরানের বিরুদ্ধে আ মানে অন্য দিক থেকে অনেক অ্যাকশন নিয়েছিলেন। তিনি ইরানের সাথে যেই পারমাণবিক অস্ত্র নিয়ে যে চুক্তি ছিল, যেই চুক্তির অধীনে ইরানের উপর সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় জারি করেন ইরানের উপর। তারপরে আপনার মনে আছে হয়তো যে ইরানের যে একজন বিখ্যাত সামরিক নেতা কাসেম সুলাইমানি, সেই সুলাইমানিকে ট্রাম্পের নির্দেশে বাগদাদে হত্যা করা হয়। যেটা আরকি ইরানের জন্য ছিল একটা বিশাল মানসিক এবং সামরিক বিপর্যয় বলতে পারেন। কারণ তিনি ছিলেন একজন বেশ নামকরা একজন সামরিক কমান্ডার। তো ইরান, ট্রাম্প সবসময় ইরানকে এক হাত দেখে নেওয়ার একটা মনোভাব দেখিয়েছেন, এবং এটার পেছনে অনেকেই মনে করেন যে ইসরায়েল হচ্ছিল সবচেয়ে বড় কি বলবো উস্কানিদাতা। এটা ইসরায়েলের এজেন্ডা। ইরানকে ধ্বংস করার এজেন্ডাটা যত না আমেরিকার এজেন্ডা, তার চেয়ে বড় এজেন্ডা হচ্ছে এটা ইসরায়েলের। সেজন্য ট্রাম্প ইসরায়েলের এজেন্ডাটা বাস্তবায়ন করছেন, এবং ইসরায়েল চাইবে যে যতদিন তারা আমেরিকাকে এই যুদ্ধে ধরে রাখতে পারে, ততদিন তাদের জন্য মঙ্গল। কারণ ইসরায়েল গত বছর যখন জুন মাসে ইরানের সাথে ১২ দিনের যুদ্ধ হয়, তখনই ইসরায়েল বুঝে গেছে যে একা সে পারবে না। ইরানের যেই সামরিক ক্ষমতা আছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে, সেটার কারণে সে একা ইরানকে কাবু করতে পারবে না। তার আমেরিকাকে দরকার, এবং আমেরিকা এসছে এই কাজ করার জন্য। এখন এই কাজ করতে যদি ১ সপ্তাহে হবে না এটা। যদি ৪ সপ্তাহ লাগে তাহলে ৪ সপ্তাহ। কিন্তু অনেকে মনে করছেন ৪ সপ্তাহতেও হবে না। কারণ ইরান তো বিশাল একটা দেশ, এবং ইরানের যেই সামরিক স্থাপনাগুলো আছে, সামরিক শিল্প আছে, তাদের যে অস্ত্রের যে ভান্ডারগুলো আছে, সেগুলো সারা দেশে ছড়ায় ছিটানো আছে। কাজেই আমেরিকাকে অনেকদিন ধরে এগুলো খুঁজে বের করতে হবে, এবং এখানে আক্রমণ চালিয়ে ধ্বংস করতে হবে। এবং আমেরিকা কিন্তু এখনো, আমেরিকা এবং ইসরায়েল, এরা দুজন যদিও অনেক ক্ষতি সাধন করছে ইরানের বিভিন্ন শহরে, ১৩০টা মতো শহরে তারা আক্রমণ চালিয়েছে এই পর্যন্ত, এবং তেহরানে তো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। কিন্তু তারপরে কিন্তু ইরানের আকাশে তারা মানে স্বাধীনভাবে অপারেট করতে পারে না। এখনো তাদের বিমান বাহিনী ইরানের আকাশে ঢুকে আক্রমণগুলো চালাচ্ছে না, তার ইরানের বাইরে থেকে আক্রমণগুলো চালাচ্ছে। কাজেই আমেরিকা ওয়েট করবে যখন তারা আকাশটাকে তাদের নিয়ন্ত্রণে আনতে পারবে। তখন তারা তাদের বড় বিমানবহর ওখানে পাঠাবে, যাতে এই ইরানের সামরিক ক্ষমতা, নৌবহর পুরোপুরি ধ্বংস করা যায়। কিন্তু সেটা সেই পর্যন্ত এটা করতে কতদিন লাগবে সেটা তো কেউ বলতে পারছে না। সেজন্য ট্রাম্প বলছেন যে যতদিন লাগে ততদিন আমি যুদ্ধ চালায় যাব। কিন্তু ট্রাম্পের ইতিহাস বলে যে তিনি সেসব জিনিস করেন না। তিনি আসলেই মনোযোগ হারিয়ে ফেলেন এবং অন্যদিকে যান। সো দেখা যাক এটাকে। এর আগে যুক্তরাষ্ট্র ইরাককে ব্যবহার করে, এবং ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল, এবং সেই যুদ্ধ ১ দশকের মতো সময় চলছিল। কিন্তু ইরান কিন্তু তাতে নতি স্বীকার করেনি, এবং শেষ পর্যন্ত ওই ইরান যুদ্ধে ইরানই জয়ী হয়েছিল। এটি হচ্ছে ইরানের সাফল্যের একটি বিষয়। কিন্তু আরেকটি সমালোচনা আছে যে ইরানে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এ ধরনের হামলা করতে পারছে অব্যর্থ লক্ষ্য বস্তুতে, এবং কোনোটাই তারা ব্যর্থ হচ্ছে না, বা বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে না। এর পিছনে ইরানের জনগণের মধ্যেই ইরানের মধ্যেই হয়তো তাদের সমর্থক গোষ্ঠী তৈরি করতে পেরেছে। এ কারণে এই হামলাগুলোতে সফল হচ্ছে। আপনি কিভাবে বিশ্লেষণ করেন? সমর্থন মানে কি? এটা হচ্ছে যে মানে তাদের এজেন্ট আছে, তাদের হয়ে কাজ করার মানে গোপন তথ্য দেওয়ার লোক আছে। এটা শুধু গোপন তথ্য, হ্যাঁ, ইসরায়েলের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ইরানে খুবই শক্তিশালী,
এবং তারা এই যে খামেনিকে যে হত্যা করলো তারা, এই যেটা আমরা পত্রপত্রিকায় পড়ছি, আমেরিকান পত্রপত্রিকায় যেটা পড়ছি, সেটা হলো যে খামেনির মৃতদেহের ছবি ১ম এ নেতানিয়াহুর কাছে গেছে। তারপরে নেতানিয়াহু সেটা ট্রাম্পকে দেখিয়েছেন। তারপরেই ট্রাম্প ঘোষণা করলেন যে খামেনি মারা গেছেন। তার মানে যে যারা এই খামেনির মৃতদেহ উদ্ধার করেছে ধ্বংসাবশেষ থেকে, তাদের মধ্যেই ইসরায়েলের এজেন্ট ছিল। সে ছবি তুলে ওটা নেতানিয়াহুকে পাঠিয়েছে। তাহলে বুঝতে পারেন যে ইরানের মানে সব জায়গায় তাদের অনুপ্রবেশ আছে। কাজেই আপনি ঠিকই বলেছেন যে কোথায় হামলা চালাতে হবে, কোথায় কে লুকিয়ে আছে, কোথায় কে আজকে কোথায় যাচ্ছে, কালকে কোথায় যাবে, এই সবকিছু ইসরায়েলের আম মানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার জানা কথা। এটা তাদের সাফল্যের একটা বড় কারণ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেজন্যই খামেনির হত্যাকাণ্ডকে বলা হচ্ছে যে এটা গোয়েন্দা চালিত একটা সাফল্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ইরান এখন যেটা করেছে এইটাকে মোকাবেলা করার জন্য তাদের যে সামরিক স্ট্রাকচার সেটা কিন্তু ইরান গত ৬ মাসে বদলে দিয়েছে। এখন তাদের যে মূল আম মানে সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ড, তারা কিন্তু আর একটা কমান্ডের আন্ডারে কাজ করছে না। তারা কয়েকটি ভাগে তাদেরকে ভাগ করে দিয়েছে এবং প্রতিটা গ্রুপ এখন স্বাধীনভাবে কাজ করছে। অর্থাৎ একটা কেন্দ্র থেকে তাদেরকে নির্দেশ দিতে হচ্ছে না যে তুমি আজকে কালকে এটা করো, আজকে এটা করো বা ওইখানে মিসাইল ফায়ার করো, এসব বলতে হচ্ছে না। তারা ওই গ্রুপগুলোর কমান্ডাররা নিজেরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কারণ তাদেরকে অলরেডি আগেই বলে দেওয়া হয়েছে যে তোমাদের এইটা হবে তোমাদের দায়িত্ব। যদি যুদ্ধ শুরু হয় এইটা হবে দায়িত্ব। সেজন্যই যখন খামেনিকে মারা হলো, খামেনিকে মারার ১ ঘন্টার মধ্যে কিন্তু ইরান থেকে মিসাইল নিক্ষেপ করা শুরু হয়ে গেল। সেটা কি? কারণ রেভলিউশনারি গার্ডের তো শীর্ষ নেতারা তো অলরেডি তখন ডেড। তখন তাদের মেরে ফেলা হয়েছে। কোনো আদেশ তো কেউ দিচ্ছে না। তাহলে তারা কি করে এভাবে উত্তরটা দিতে পারলো? এটার কারণ হচ্ছে ওইটাই। কারণ এই পরিকল্পনা তাদের আগে ছিল এবং তাদেরকে আর ওয়েট করতে হয়নি যে কোথা থেকে আদেশ আসবে। এর ফলে হয়েছে কি যে ইসরায়েলি গোয়েন্দাদের পক্ষে এখন অনেক কিছুই আর জানা সম্ভব হচ্ছে না। সেজন্য এই মানে ক্ষেপণাস্ত্র হামলাটা মানে শীর্ষস্থানীয় নেতারা না থাকার পরেও এসব হামলাটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং এমনভাবে চালিয়ে যাচ্ছে যে যুদ্ধটা আর ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা তারা ছড়িয়ে দিচ্ছে গোটা উপসাগরীয় অঞ্চলে এবং সেটাই ছিল তাদের লক্ষ্য এবং এটা তারা বলেও ছিল যে আমেরিকা যদি হামলা করে আমরা যুদ্ধটা ছড়িয়ে দিব এবং সেটাই তারা করতে পেরেছে। শীর্ষস্থানীয় কমান্ডাররা মারা যাওয়ার পরেও সেটা তারা সফলভাবেই করতে পেরেছে। এটার কারণই হচ্ছে যে ওই নতুন একটা ব্যবস্থা তারা অলরেডি সৃষ্টি করে ফেলেছিল। এর আগে আপনি বলেছিলেন যে ইরান তো যুদ্ধ সহসা থামাবে না, সহসা বন্ধ করবে না এবং তারা প্রলম্বিত করতে চাইবে। কিন্তু এই যে যেভাবে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি চারদিক থেকে যেভাবে তাকে ঘিরে রেখেছে এবং আরও সমাবেশ কী বলে আরও সমরাস্ত্র সমাবেশ করছে এবং সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এর জবাবে বা এটা মোকাবেলায় ইরানকে সেই প্রলম্বিত যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা, যাওয়া সম্ভব হবে কিনা? এটা দেখেন, ইরানের যেই ক্ষমতা আছে এই মুহূর্তে, সেই ক্ষমতা অনুযায়ী তারা চালিয়ে যাবে। তবে ইরানের জন্য বিপদটা হচ্ছে, আপনি যদি ইসরায়েলি আক্রমণগুলো লক্ষ্য করেন, ইসরায়েলের যে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, তারা এখন টার্গেট করছে পুলিশ স্টেশন, হসপিটাল। অর্থাৎ হসপিটাল আর পুলিশ স্টেশন যদি তারা ধ্বংস করতে থাকে একটা শহরে, সেই শহরগুলোতে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়বে এবং তারা সেটাই চাচ্ছে। তারা গাজায় যেটা করেছে, গাজায় কিন্তু এইভাবে গাজায় এবং অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলেও তারা কিন্তু পুলিশ স্টেশন, হসপিটাল এগুলো ধ্বংস করে, কারণ যাতে ওইখানকার প্রশাসন ভেঙে পড়ে। ওখানকার প্রশাসনের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং মানবিক বিপর্যয় ঘটে। এইটাই হচ্ছে তাদের লক্ষ্য। এখন এইটা যদি তারা চালিয়ে যেতে পারে এবং এইটা যদি ইরান থামাতে না পারে, তাহলে তাদের জন্য একটা মানে ওই জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার একটা সমস্যা হবে। তবে আমরা যেটা গাজাতেও দেখলাম, গাজাকে একদম গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে ফেলার পরও কিন্তু হামাস আত্মসমর্পণ করে নাই। এখনো কিন্তু হামাস বিভিন্ন জায়গায় রয়ে গেছে এবং ইসরায়েলি বাহিনী সেখান থেকে সরে গেলেই তারা আবার বেরিয়ে আসছে। সো ইরানকে মানে কাবু করতে হলে আমেরিকাকে সেখানে সৈন্য পাঠাতে হবে। এবং যদিও কালকে পিটার হেগসেট, যুদ্ধমন্ত্রী, তিনি বলেছেন যে এটা
হতেই পারে। আমরা আমরা কোনটাই নাকচ করে দিচ্ছি না। কিন্তু নাকচ না করলেও ইরানের মতো দেশে আক্রমণ করতে গেলে আমেরিকাকে যেই পরিমাণ সৈন্য সমাবেশ ঘটাতে হবে ওই অঞ্চলে আ ইরানে ঢোকার আগে সেটা মানে এক আপনি স্থল যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন? স্থল যুদ্ধের ইঙ্গিত মানে দিচ্ছেন? স্থলযুদ্ধ হবে সরাসরি? কিনা সেটা তারা নাকচ করছে না আমেরিকানরা। তারা বলছে যে এই সম্ভাবনা আমরা নাকচ করছি না। কিন্তু সেটার কোনো প্রস্তুতির লক্ষণ কিন্তু আমরা দেখছি না। কারণ সেখানে মিনিমাম ৩, ৪, ৫ লক্ষ সৈন্য নিয়ে আসতে হবে। একটা স্থল অভিযান চালানোর জন্য ইরানের মতো বড় দেশে। সো সেরকম কোনো সম্ভাবনা মানে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে হামলাটা কোন দিক দিয়ে করবে? হ্যাঁ? ইরানের মতো দেশে আপনি হামলা কোন দিক দিয়ে করবেন? আপনি যদি ইরাক দিয়ে আসতে পারেন কিন্তু ইরাক দিয়ে আসা একটু বিপজ্জনক। ইরাকিরা সেটা পছন্দ করবে না এবং ইরাকের ভেতরে আ ইরানের সমর্থক অনেক মানে গোষ্ঠী অনেক আছে। বেশি, অনেক আর বেশি। আরেকটা হতে পারে আপনি সমুদ্র পথে করবেন। কিন্তু সেটাও বিপজ্জনক। কারণ সমুদ্র পথে করতে গেলে ইরানের কিন্তু অনেক মানে মানে অস্ত্র আছে যেটা দিয়ে যুদ্ধজাহাজ, তারা একটা যুদ্ধজাহাজ দিয়ে ঠেকাতে পারবে। নৌ অভিযানকে মোকাবেলা করতে পারে। সো অত সহজ হবে না ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনা করার। বিশেষ করে যখন আপনার মিনিমাম ৩ লাখ লোক লাগবে, সৈন্য লাগবে। এটা ৩ লাখের নিচে যদি নিয়ে তারা হামলা করে তাহলে আম তাদের মানে অনেক বিপদ হবে বলা যেতে পারে। যুদ্ধে ইরানকে সমর্থন জানানোর কথা বলেছে চীন। আ আ একটা আপনি বলেছিলেন যে চীন ব্যবসা-বাণিজ্যকেই সবসময় গুরুত্ব দেয় এবং ওর ভিতরেই থাকে। কিন্তু এই যে সমর্থন জানানো, এটি এক হতে পারে যে অস্ত্র সরবরাহ করবে তারা। সরাসরি তো যুদ্ধে যাবে না। চীনের সমর্থনটা কিরকম আসতে পারে? এখন চীন এবং রাশিয়া দুজনেই তো ডিপ্লোম্যাটিক কূটনৈতিক সমর্থন দিচ্ছে। কিন্তু অস্ত্র দিবে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। চীন সাধারণত এই ঐতিহাসিকভাবে তারা আমার মনে হয় ১৯৭৮ সালে ভিয়েতনামের সাথে যুদ্ধ করেছিল। তারপরে আর কোন যুদ্ধে তারা লিপ্ত হয়নি। শুধু ওই নিজেদের মানে সীমান্তের কাছে ভারতের সাথে মাঝে মধ্যে বচসা হয়। ওইটা ছাড়া কিন্তু ওটা তো যুদ্ধ না। এটা আমি বলব মারামারি আরকি। যুদ্ধ না। তো ওইটা ছাড়া কিন্তু চীন কোথাও সামরিকভাবে সেভাবে ঢোকে না। শুধুমাত্র কিন্তু বিশেষ করে যেখানে একটা যুদ্ধ চলছে। তো এখানে ইরানকে অস্ত্র দেওয়া মানে হচ্ছে আমেরিকা তখন তার পাল্টা হিসেবে তাইওয়ানকে আরো বেশি অস্ত্র দিবে এবং চীন সেটা চাইবে না। কাজেই চীনের কিন্তু একটা মানে ব্যালেন্স করতে হবে যে ইরানের জন্য কি অস্ত্র দেবে এবং কিভাবে দেবে? ইরানকে অস্ত্র দেওয়ার তো একটা রাস্তাও খুঁজে পেতে হবে। আপনি বিমানে করে সেটা নিতে পারবেন না। কারণ আকাশ সীমা এখন খুবই বিপজ্জনক। আর আর স্থল দিয়ে আসা আমি জানি না ইরানের সাথে যেসব সীমান্ত আছে রাশিয়ার ভিতর দিয়ে নিয়ে আসতে পারে। অনেক যে রাস্তা আছে। তবে এটা হচ্ছে একটা রাজনৈতিক সিদ্ধান্ত চীনের জন্য যে তারা অস্ত্র দেবে কি দেবে না। এবং কঠিন সিদ্ধান্তও বটে, কঠিন সিদ্ধান্তও বটে। এবং আমেরিকা যদি ইরানের যেই আ মানে অস্ত্র শিল্প আছে সেটা যদি ধ্বংস করে দিতে সক্ষম হয়, তাহলে তো এই ধরনের একটা সাহায্য লাগবেই। নাহলে ইরান তো যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। কাজেই ইরান এবং চীন এবং রাশিয়া দুজনকে এই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইরানকে কতটুকু সাহায্য দিবে। শুধু ডিপ্লোম্যাটিক মানে বক্তৃতাবাজির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না অ্যাকচুয়ালি অস্ত্র দিয়ে সাহায্য করবে। কিন্তু ব্যাপার হচ্ছে চীন চাইবে না যে যুদ্ধটা বেশিদিন চলুক। কারণ চীনের কিন্তু এই উপসাগরীয় অঞ্চল তার অর্থনীতির জন্য খুবই জরুরি। তার অনেক জ্বালানি আসে ওই অঞ্চল থেকে। ইরান থেকে আসে, অন্যান্য দেশ থেকে আসে। তার অনেক রপ্তানি যায় এই অঞ্চলে। UAE, আপনার কাতার এরা কিন্তু বিরাট আমদানিকারক চীনের দ্রব্যের। কাজেই তারা চাইবে না যে এই অঞ্চলে যুদ্ধ আর বেশিদিন চলুক। এবং অলরেডি আপনার বিশ্ববাজারে তেলের দাম হু, হু করে বাড়ছে, গ্যাসের দাম হু, হু করে বাড়ছে। কাজেই আম কেউ চাইবে না যে এই যুদ্ধটা বেশিদিন চলুক। শুধু ট্রাম্প যদিও বলছে যে তিনি চালিয়ে যাবেন। ৪ সপ্তাহ তো বিশাল সময়। একটা মানে বিশ্ব অর্থনীতির জন্য ৪ সপ্তাহ যদি আজকে যে অবস্থা, সেই অবস্থা যদি ৪ সপ্তাহ থাকে, তাহলে অনেক দেশ কিন্তু দেউলিয়া হয়ে যেতে পারে। বাংলাদেশের মতো দেশ যারা একেবারেই আমদানি নির্ভর দেশ, বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে টোটালি আমদানি নির্ভর। সেসব দেশের জন্য তো বিরাট বিপর্যয় নিয়ে আসবে যদি ৪-৫ সপ্তাহ ধরে এই অবস্থা চলে। ফ্রান্স, ব্রিটেন এবং আ জার্মানি তারা ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে তারা যদি আক্রমণ অব্যাহত রাখে তাহলে তারাও যুদ্ধে অংশ নেবে আরকি তাদের বিরুদ্ধে। হ্যাঁ, ব্রিটেন এখন এগুলা হচ্ছে কি তারা মানে একচোখা নীতি।
আক্রমণ আক্রমণ চালালো আমেরিকা এবং ইসরায়েল, কিন্তু তারা দোষারোপ করছে ইরানকে। এটা হচ্ছে আপনার হচ্ছে ভিকটিম ব্লেমিং বলে একটা ফ্রেজ আছে ইংরেজিতে, যে মানে যে আর কি ভিকটিম, যার বিরুদ্ধে অন্যায় করা হলো, মানে আপনি তাকে দোষারোপ করছেন যে তুমি এটা করতে গেলে কেন। ওই যে বাংলাদেশে বা অন্যান্য দেশে অনেক সময় শোনা যায় যে কোনো একটা যৌন হামলা বা ধর্ষণের ঘটনায় বলে যে ও ওই মেয়েটা কেন এত রাতে বাইরে গিয়েছিল, বা কেন সে ওই কাপড় পরেছিল। এটা ভিকটিমকে ব্লেম করা। তারপরে যে বাঘ বাঘ ও নেকড়ের গল্প আছে, বাঘ ও নেকড়ে। সো এরা ইরানকে সেভাবেই ট্রিট করছে। ইরান ভিকটিম এখানে, এখানে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা কিন্তু তারা যুক্ত হতে পারে কিনা আপনার কি মনে হয়? ওখানকার গণমাধ্যম এর বিশ্লেষণ অথবা সরকারি মুখপাত্র হয়তো তারা প্রকাশ্যে বলবে না। গণমাধ্যমের বিশ্লেষণটা কি? না, এরা যেটা করেছে, আপনি যদি তাদের অতীত ইতিহাস দেখেন, সাম্প্রতিক ইতিহাস, বেশি পেছনে ফিরতে হবে না। ইরানের সাথে যখনই ইসরায়েলের কোনো লড়াই হয়, এই ক্ষেপণাস্ত্র আদান-প্রদানের মাধ্যমে, তখন কিন্তু জার্মানরা মানে প্রকাশ্যে না স্বীকার করলেও এটা কিন্তু অনেক মিডিয়াতে আসে যে তারা ইসরায়েলকে বিভিন্নভাবে সাহায্য করে। তারা হামলা চালায় না, কিন্তু তারা ধরুন ওই যে জ্বালানি তেলের ট্যাঙ্কার দিয়ে যাতে ইসরায়েলের বিমান আকাশে জ্বালানি উঠতে পারে। গ্রহণ করতে পারে। ওদিকে ফ্রান্স তো তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয় যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে মোকাবেলা করার জন্য। তো তারা সবসময় ইসরায়েলকে সমর্থন দিয়ে আসে। এবং আমার মনে হয় আবুধাবিতে একটা ফ্রান্সের একটা ঘাঁটিও ছিল। সেই ঘাঁটিতেও ইরান হামলা চালিয়েছে। তারপরে কুয়েতে ইটালির একটা ঘাঁটি আছে, সেখানেও ইরান হামলা চালিয়েছে। সো ইরান কিন্তু এদেরকে জানিয়ে দিচ্ছে যে এই আমেরিকা এবং ইসরায়েল যা করেছে সেটার জন্য আমি গোটা অঞ্চলে তোমরা যারাই আছো তোমাদেরকে আমি এখান থেকে উৎখাত করব। এখন তারা কতটা ইনভলভ করবে নিজেদেরকে, এই তারা যে বলছে যে আমরাও যুদ্ধ যোগ দিব মানে এটা কি? তারা কি তাদের বিমান বাহিনী পাঠাবে ইরানে বোমা ফেলার জন্য? তো সেটা করতে গেলে কিন্তু জার্মানি বলুন বা ফ্রান্স বলুন, তাদের নিজেদের দেশের ভেতরেই কিন্তু নিরাপত্তার একটা শঙ্কা, একটা মানে বিপদ সৃষ্টি করবে। কারণ সেখানে অনেক বা এই বা এই মধ্যপ্রাচ্যে তো এইসব দেশের অনেক লোকবল আছে, অনেক জনশক্তি আছে। তারাও তো বিপদে পড়বে। ওখানে অনেক সন্ত্রাসবাদী আছে যারা এই সুযোগে তারা একটা কাজ করে বসতে পারে এবং বলতে পারে যে এটা হচ্ছে ওই ইরানে হামলার প্রতিবাদে আমরা এটা করছি। হয়তো তারা এমনিতেই এটা করার প্ল্যান করছিল, কিন্তু তখন তারা একটা অজুহাত দাঁড় করাবে যে ইরানে হামলার প্রতিবাদে আমরা এটা করছি। কাজে তাদের নিজেদের দেশের নিরাপত্তার কথাটাও ভাবতে হবে। অভ্যন্তরীণ নিরাপত্তা, বাইরের নিরাপত্তা তো পরের কথা, অভ্যন্তরীণ নিরাপত্তার কথাও ভাবতে হবে। ব্রিটেন কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে তারা কোনো অভিযানে অংশ নেবে না। কির স্টারমার, প্রধানমন্ত্রী কির স্টারমার গতকালই বলে দিয়েছে যে তারা তাদের পুরো ভূমিকা হবে প্রতিরক্ষামূলক। যদি ব্রিটেনের কোনো ঘাঁটি বা ব্রিটেনের কোনো নাগরিকের উপর হুমকি আসে, সেটা তারা মোকাবেলা করবে, কিন্তু তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে না। এবং সেটার জন্য ডোনাল্ড ট্রাম্প বেশ মানে কি বলবো, তিরস্কারও করেছেন স্টারমারকে, যে স্টারমার কোনো মানে তার মানে মিত্র না। অন্যান্য মিত্র আছে ইউরোপে, কিন্তু স্টারমার কোনো মিত্র না। সো এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, এখন ডোনাল্ড ট্রাম্প মিত্র খুঁজতেছেন তিনি। আগের দিনের আলাপে আপনি বাংলাদেশ সরকারের বিবৃতির সমালোচনা করেছিলেন। পরদিন দেখলাম যে বাংলাদেশ সরকার খামেনির মৃত্যুর ঘটনায় নিন্দা প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের এই নীতিকে কিভাবে দেখছেন? এবং এবং এর সঙ্গে আরেকটু যোগ করি, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, এবং সমালোচনার জবাবে বলেছেন যে আমাদের প্রধান অগ্রাধিকার হলো সেখানে যে বাংলাদেশের নাগরিক আছে তাদের নিরাপত্তা। তাতে কিন্তু তার আগের অবস্থানকে কিছুটা সাফাই গাওয়া হলো। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই বাংলাদেশ সরকার চাইবে নিজেদের নাগরিকরা যাতে নিরাপদ থাকে, সেটা হচ্ছে তার অগ্রাধিকার দিবে, তাতে কোনো সন্দেহ নেই। সেটা ঠিক আছে। কিন্তু একটা সার্বভৌম দেশে আপনার একটা পরাশক্তি হামলা করলো, সেটা আপনি নিন্দা করবেন না। এটা তো হয় না। খামেনিকে মারা তো পরের ঘটনা। কিন্তু আগে তো আপনি মানে মূল ঘটনা যেটা যে ইরানের উপর হামলা হয়েছে যখন ইরান একটা আলোচনার মধ্যে ছিল। একটা ফায়সালা করার জন্য, কূটনৈতিকভাবে জিনিসটা ফায়সালা করার জন্য একটা আলোচনার মধ্যে ছিল। তখন আপনি হামলাটা চালালেন। অতর্কিত, অতর্কিত। এবং তারা পরে বললেনও যে কেন তারা অতর্কিত হামলা চালালো। কারণ তাদের কাছে তথ্য ছিল যে এই সময় হামলা করলে খামেনি এবং তার গোটা সামরিক মানে সামরিক নেতাদের একসাথে হত্যা করা যাবে।
তাহলে চিন্তা করে দেখেন এটার পরে আপনি কিভাবে ওই আগ্রাসনের নিন্দা না করে থাকতে পারেন? আপনি ইরানকে পছন্দ করেন কি করেন না সেটা পরের কথা। সেটা এখানে বিবেচ্য না। ইরানের আচ্ছা, সরকার তা হ্যাঁ, বাংলাদেশ সরকারের দ্বিতীয় বিবৃতিকে আপনি তো ইতিবাচকভাবে নিচ্ছেন। ইতিবাচক হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এটা কি আন্তরিক? আমার মনে হয় না যে ২য় বিবৃতি মানেই হচ্ছে যে এটা আন্তরিক না। এটা আপনার অন্তর থেকে আসেনি। আপনি ভাবছেন যে ও আচ্ছা একটা কিছু ভুল হয়ে গেল এখানে। আ আরেকটা বলে দিই। এবং সেখানেও আপনি যদি অ্যাকচুয়াল হামলার নিন্দা না করে শুধুমাত্র হামলার ফলটার নিন্দা করেন, তাহলেও কিন্তু এটা পুরোপুরি পুরোপুরি নিন্দা হলো না। আসল নিন্দাটা হবে হামলাটার। আগ্রাসনের নিন্দা, হামলার নিন্দা। নিন্দাটা হবে আগ্রাসনের। কারণ আপনিও তো একটা সার্বভৌম দেশ এবং আপনার পাশেও একটা বড় রাষ্ট্র আছে, যার সাথে আপনার এখন একটু সম্পর্কটা অত ভালো না। কাজেই আপনাকে নিজেকেও চিন্তা করতে হবে যে সার্বভৌম দেশের সার্বভৌমত্বের প্রতি আপনার ফার্স্ট আম আম অবস্থান থাকতে হবে। কারণ এটা আপনার নিজের স্বার্থেই থাকতে হবে। এটা ইরানের স্বার্থে না, এটা আপনার নিজের স্বার্থে থাকতে হবে। আজকে যদি আপনি মেনে নেন যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরান মানে মানে একসময় এই আমেরিকা হামলা করার শক্তি অর্জন করতে পারত। সেজন্য আমি হামলা করেছি এখন। আর আপনি যদি সেটা মেনে নেন তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ যদি বলে, বাংলাদেশ এখন ঠিকই আছে কিন্তু ১৫ বছর পরে সে আমাকে হামলা করার মতো শক্তি অর্জন করতে পারে। তাহলে আমি এখনই হামলা করি। তাহলে আপনি এটা তাহলে কি এটা নিন্দা করবেন কি করে আপনি তখন? আপনি ভারতের প্রসঙ্গ বলছিলেন। ভারতের প্রধানমন্ত্রী ইস ইসরায়েলি আ ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্র হামলা এবং খামেনির আ হত্যার আ নিন্দা না করায় সেই দেশের বিরোধী দলীয় নেত্রী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আ সমালোচনা করেছেন এবং সমালোচনা করে তিনি একটি লেখাও লিখেছেন। মোদির আ এবং মোদি কয়েকদিন আগেই ইসরায়েল সফর করে এসেছেন। পুরো বিষয়টি ভারতীয় যে জনমত আর সরকারের অবস্থানের মধ্যে তফাৎ দেখেন কিনা? হ্যাঁ, ভারত সবসময় কিন্তু মানে মোদির আগে, মোদি ক্ষমতায় আসার আগে ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের পক্ষে ছিল। এবং ভারত সরকারের নীতি সবসময় ছিল যে ফিলিস্তিনিদের আ মানে অধিকার আছে নিজেদের রাষ্ট্র করার। এবং এটাই ছিল তাদের অবস্থান। কিন্তু হঠাৎ করে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করল ৯০ দশকের দিকে। কিন্তু মানে ফিলিস্তিনকে সমর্থন করার পথ থেকে তারা সরে আসেনি। কিন্তু মোদি এখন দেখা যাচ্ছে এমনভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক করছেন যে তিনি এখন ফিলিস্তিনের নাম মুখ দিয়ে উচ্চারণ করেন না। এবং এই ঘটনার পর শুধু নিন্দা না, এই ঘটনার পর তিনি নেতানিয়াহুর সাথে ফোন করেছেন এবং যদিও বলেছেন যে এই সংঘাত খুব যত দ্রুত সম্ভব আ মানে থামানো উচিত সেটা বলেছেন। কিন্তু তিনি মানে আগ্রাসনের নিন্দা করেননি। এবং তিনি কিন্তু ইরানের পক্ষে তো কোনো কথা বলার দূরে থাক, ইসরায়েলের বিপক্ষে বা আমেরিকার বিপক্ষে কোনো কথা বলেননি। তিনি পারস্য উপসাগরের সব দেশগুলার যারা রাজা-বাদশা আছেন, আমির-টামির আছেন, তাদেরকে ফোন করে সমবেদনা জানাচ্ছেন এবং তাদের সার্বভৌমত্বের প্রতি সমর্থন দিচ্ছেন। অথচ ইরানের সার্বভৌমত্ব যে এখানে খর্ব হলো, সেটা নিয়ে তিনি কোনো কথা বলছেন না। তার মানে একেবারে পশ্চিমা নীতির সমর্থক হয়ে গেলেন। শুধু পশ্চিমা না, আমার মনে হয় যে এই ভারতের মানে বিশেষ করে বিজেপি এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ইসরায়েলের সাথে তাদের মিত্রতা এবং যে সামরিক, অর্থনৈতিক এবং অন্যান্য সহযোগিতা, এটা ভারত একেবারে পুরোপুরি অগ্রাধিকার দিচ্ছে। কাজেই এখানে যদিও ভারতের সাথে কিন্তু এই আরব দেশগুলোর সম্পর্ক খুবই ভালো। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এমনকি ইরানের সম্পর্কও তো ভালো। ইরান থেকে তো তারা জ্বালানি নিচ্ছে। হ্যাঁ, ইরানের সম্পর্ক ভালো ছিল। এখন একটু শীতল হবে। যদিও ইরান কিন্তু এই ভারতকে নিন্দা জানায়নি। বলছে একটু হতাশাব্যঞ্জক। যে ভারতের অবস্থানটা হতাশাব্যঞ্জক। কিন্তু এটা নিন্দনীয় বা এটাকে কনডেম করেনি তারা। তারাও কিন্তু মানে একটু ব্যালেন্স করে চলছে। ভারতকে একদম চটিয়ে দিতে চায় না তারা। কিন্তু ভারত যেটা করছে যে তারা ওই ইসরায়েলকে এখন একটা তাদের কৌশলগত মিত্র হিসেবে গণ্য করছে। কারণ পাকিস্তান যেভাবে চীনের সাথে কৌশলগত মিত্র একটা, ভারতেরও সেটা একটা দরকার। যেটা তারা মনে করছে যে রাশিয়া সেটা হবে না। কাজেই তারা ইসরায়েলের সাথে সেই মিত্রতা করছে এবং ইসরায়েলের সাথে তারা একটা সামরিক সম্পর্ক গড়ে তুলছে ভারত। কাজেই ওইটা ভারত কোনোভাবেই হারাতে চাইবে না। যুদ্ধ যদি প্রলম্বিত হয়, তাহলে বাংলাদেশের এক হচ্ছে যে বিপুল সংখ্যক নাগরিক আ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছে, তাদের
জন্য বিপদ। দ্বিতীয় হচ্ছে যে আমাদের জ্বালানির যে উৎস সেটাও মধ্যপ্রাচ্য, এবং জ্বালানির দাম ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। এটা কোথায় যাবে আমরা জানি না। এবং আপনিও বলছিলেন যে যেহেতু আমরা আমদানি নির্ভর, তো সেক্ষেত্রে বাংলাদেশের যে বিপদ, এটি কাটানোর কি উপায়? এটা কাটানোর তো কোনো উপায় মানে কি? তাদেরকে মানে মানে ওই মানে যুদ্ধের উপর তো যুদ্ধের উপর তো বাংলাদেশের হাত নাই। বাংলাদেশ চাইলেই যুদ্ধ বন্ধ হবে না। এখন বাংলাদেশকে এটাকে মানে যুদ্ধের যে প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়বে, সেটা জি, বাংলাদেশকে জি। সামাল দিতে হবে। এবং তার মানে হচ্ছে তাদেরকে মানে যে গ্যাস তারা কাতার থেকেই মূলত আমদানি করত। সেটার জন্য তাদেরকে বিশ্ববাজারে যেতে হবে। হয়তো আমেরিকা থেকে গ্যাস এলএনজি ইম্পোর্ট করতে পারে। কিন্তু আমেরিকা থেকে এলএনজি অনেক দাম পড়ে যাবে। আরেকটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার এলএনজি আমেরিকার এলএনজি থেকে অনেক কম দাম। কিন্তু রাশিয়ার উপর আবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে। পশ্চিমা বিশ্বের, আমেরিকার। কাজেই সেটা কিভাবে মোকাবেলা করবে? সেটার জন্য আরেক দফা আম এই খলিলুর রহমানের বেশ কিছু দরাদরি করতে হবে এখানে। যে কোথা থেকে সবচেয়ে কম দামে এলএনজি তারা জোগাড় করতে পারে। সো সেটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশ সরকারের জন্য। যে জ্বালানি কোথা থেকে আসবে। তো এখন যেহেতু বাংলাদেশে গত দেড় বছর অর্থনৈতিক কর্মকাণ্ড খুব স্থবির হয়েছিল এবং বিদেশি বিনিয়োগ ছিল না এবং কোনো মানে বড় আমদানি অনেক বিশেষ করে ওই আপনার কলকারখানার আমদানি কমে কমিয়ে দেওয়া হয়েছিল। কম হয়েছিল। সেইজন্য বাংলাদেশের ওই রিজার্ভটা একটু মানে বেড়েছে আরকি। যেহেতু আমদানি কম সেহেতু রিজার্ভ বেড়েছে। তো এখন ওই রিজার্ভ আপনাকে ইউজ করতে হবে এই যে নতুন দামে জ্বালানি কেনার জন্য। সো এখন আমি জানি না বাংলাদেশ কোনো জ্বালানি মজুদ কতটা করে রেখেছিল বা আগাম কোনো জ্বালানি কিনে রেখেছিল কিনা বা এখন কিনে রাখলেও সেগুলো সরবরাহ করার তো কোনো রাস্তা নেই। কারণ সব রাস্তা তো বন্ধ। সব কাজ বন্ধ, রাস্তা বন্ধ। না, মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন যে হয়তো এই মুহূর্তেই আ এখনই আমরা সমস্যায় পড়ব না। কিন্তু এটা যদি ২ সপ্তাহ, ৩ সপ্তাহ বা ১ মাস প্রলম্বিত করে তখন তো সমস্যায় পড়ব। এখন থেকেই তাদেরকে ওই বিকল্প মানে রাস্তা খুঁজতে হবে যে কোথা থেকে তারা এই জ্বালানিগুলা আমদানি করবে। কারণ ওই মধ্যপ্রাচ্য থেকে করতে পারবে না সেটা নিশ্চিত। এখানে কোনো উৎপাদন হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, কোনো আ সরবরাহ হচ্ছে না। কারণ হরমুজ প্রণালী বন্ধ। এবং ইরানের আ সেনাবাহিনী বা রেভলিউশনারি গার্ড তারা বলে দিয়েছে যে ওই হরমুজ প্রণালী দিয়ে যেই জাহাজই আসতে চাইবে বা বের হতে চাইবে সেটাকেই তারা অ্যাটাক করবে। কাজেই কোনো জাহাজ কোম্পানি বা তাদের যে আ বীমা সংস্থা তারা রাজি হবে না ওই জাহাজ ওখানে পাঠাতে। সো এখন বাংলাদেশ আরেকটা জিনিস মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এখানে যারা প্রবাসী শ্রমিক আছেন, তাদের যে কাজ, চাকরি-বাকরি ঠিক থাকে কিনা? সেটার দিকে খেয়াল রাখতে হবে। কারণ তাদের টাকায় তো হাজার, হাজার পরিবার তাদের দিন হাজার না, লাখ, লাখ পরিবার, কোটি, কোটি পরিবার হ্যাঁ, তাদের মানে জীবন চলে বাংলাদেশে। তো সেটা মানে সেই টাকা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো ওই পরিবারগুলো বিপদগ্রস্ত হবে। তখন ওই পরিবারদেরকে দেখাশোনা করার দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ তাদের কোনো ইনকাম নেই। আর আপনি এতদিন ধরে এই যারা মধ্যপ্রাচ্য থেকে টাকা পাঠায়, তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে হ্যাঁ, বীর আ ভাবা দিয়েছেন। হ্যাঁ, বাহবা দিয়েছেন। তো এখন তারা যদি বিপদে পড়ে, সে সেটা থেকে তাদের পরিবারকে রক্ষা করার দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি তারা যোদ্ধা হয়ে থাকে, তাহলে তাদের দায়িত্ব আপনাকে নিতে হবে। সো সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের উপর একটা বাড়তি চাপ পড়বে। যদি তাদের চাকরি-বাকরি মানে বন্ধ হয়ে যায়, যদি তাদের মানে বেতন ভাতা বন্ধ হয়ে যায়। তো আমার মনে হচ্ছে যে অন্তত সংযুক্ত আরব আমিরাতে ওইখানকার সরকার হয়তো সেটা হতে দেবে না। তারা হয়তো অনেক সাপোর্ট দেবে। এই যেসব প্রবাসী শ্রমিক আছে, তাদেরকে তারা হয়তো সাপোর্ট দিবে। কিন্তু কতদিন? কারণ সবারই তো মানে টাকা-পয়সা তো সবারই একটা সীমিত। এটা তো অফুরন্ত টাকা তো কারো নেই। যে অনন্তকাল ধরে তারা টাকা উড়িয়ে দিতে পারবে। এবং যেকোনো সরকার আপনার যুদ্ধ করার জন্য বা অস্ত্র সরঞ্জাম কেনার জন্য টাকা যত সহজে দিতে পারে, অন্য কাজের জন্য টাকা অত সহজে দিতে চায় না। সেটা আমেরিকা বলুন বা যে দেশই বলুন। সো বাংলাদেশকে আমরাও আশা কর এই ২ টা জিনিস খুব সিরিয়াসলি দেখতে হবে যে তাদের আ প্রবাসী শ্রমিক এবং জ্বালানি চাহিদা এই ২ টা কিভাবে ম্যানেজ করবে। এখন থেকে আমি নিশ্চিত আমরা এখন থেকেই তারা এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন।
আমরাও আশা করব যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা এবং জ্বালানির উৎস নয় বিকল্প উৎস খোঁজার কাজটি বাংলাদেশ সরকার আন্তরিকভাবে করবে এবং বড় ধরনের বিপর্যয় সেটা বাংলাদেশ এবং এই অঞ্চলের ঘটার আগেই যুদ্ধটা থেমে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি। সাবির মোস্তফা, আপনাকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম সাবির মোস্তফার সঙ্গে, বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক। তিনি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চর্চার সঙ্গে থাকুন।